তাই হলো, প্রিয় রোড থেকে দূরে যাওয়াটা একদম সহ্য হয়নি। তাই তো রাগের মাথায় এত বড় একটা জঘন্য কাজ করে ফেলেছে। কিন্তু এখন এসব বলে কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন যেভাবেই হোক এই দুটো ছেলে মেয়ে এক হলেই চলে, না হলে আয়ন দিন দিন প্রিয়র অবহেলায় আরো হিংস্র হয়ে যাবে। নাদিয়া অনেক বুঝিয়ে প্রিয়কে জোর করে একটু খাইয়ে চলে গেল। ক্লান্ত প্রিয় সোফায় শুয়ে পড়ে, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে। আয়ন অনেক রাত করেই আজ রুমে এসেছে, আর এসে দেখে প্রিয় সোফায় ঘুমিয়ে আছে। শরীরে জড়ানো এখনো বিয়ের বেনারসি শাড়িটি, চুলের খোপার বেলি ফুলগুলো কিছুটা শুকিয়ে গেলেও ঘ্রাণ যেন এখনো নাকে ভাসছে আয়নের। মুখটা শুকিয়ে আছে, নিশ্চয় মেয়েটার হাতে ঠিক মতো খায়নি। চোখের কোণায় এখনো কিছুটা জল জমে আছে। আয়ন হাঁটু গেড়ে প্রিয়র সামনে বসলো, প্রিয়র কপালে আলতো করে একটা চুমু দিয়ে দিল। এক দৃষ্টিতে প্রিয়র দিকে তাকিয়ে থেকে, আজকে রাতটা কতই না সুন্দর হতো যদি তুই এমন না করতি। কত স্বপ্ন ছিল আমাদের প্রথম রাত নিয়ে। কেন এমন করলি প্রিয়? আমার ভালোবাসার কোনো জায়গায় আমি খাদ রেখেছিলাম, যা পূর্ণ করে তোকে আরেকজনের কাঁধের প্রয়োজন হলো? কেন আমার ভালোবাসার অপমান করলি? এই আয়ন তোকে অন্য কারোর সাথে একদমই সহ্য করতে পারবে না। আমি আমি বেঁচে থাকতে তুই অন্য কারো হতেও পারবি না, তুই চাইলেও না। আমার অনেক বড় প্রাপ্তি, তুই হারাতে দিই কি করে বল? আমার জন্যই তোকে আমার কাছে থাকতে হবে। নিজের সুখ চাওয়া যদি স্বার্থপর হয়, তাহলে আমি স্বার্থপরই হতে চাই। আয়ন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে একটা ট্রাউজার পরেই বের হয়ে গেল। যথারীতি আয়ন রাতে খালি গায়েই ঘুমায়, তাই আজও তাই করলো। আয়ন প্রিয়কে কোলে করেই বিছানায় শুয়ে দিল। আর তখনই প্রিয়র ঘুমটা কিছুটা হালকা হয়ে গেল। চোখগুলো খুলতে কষ্ট হলেও কারো গরম নিঃশ্বাস যেন প্রিয়কে ঘুমাতে দিচ্ছে না। অনেক কষ্টে চোখ দুটো খুলে চড়ক গাছ আয়নকে দেখে। আয়ন একদম ওর কাছে, আর আয়নের ভারী নিঃশ্বাসই বাড়ি খাচ্ছে প্রিয়র মুখে। প্রিয় আয়নকে নিজের এত কাছে দেখে একটু ভরকে যায়। আয়নকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেও এক চুলও সরাতে পারল না। প্রিয় রেগে, তুমি এখানে কি করছো? এত রাতে মানুষ কি করে? মানুষ তো ঘুমায়, তাহলে তুমিও গিয়ে ঘুমাও। আর আমি এখানে কি করছি? আমি তো সোফায় ছিলাম। আমার এত বড় বেড থেকে তুই সোফায় কেন ঘুমাবি? তোমার সাথে এক রুমে থাকছি বলে কি মনে করো? এক বেডেও ঘুমাবো? অসম্ভব। সরো, আমি উঠবো। আয়নের কানে যেন কথাটা ঢুকলোই না। আয়ন প্রিয়র গলায় মুখ ডুবিয়ে প্রিয়কে জড়িয়ে শুয়ে পড়ল। প্রিয় তো আয়নকে ধাক্কাতে লাগলো সরাবার জন্য, কিন্তু পারছে না। আয়নের মেজাজ গরম হয়ে গেল, মুখটা হালকা উঠিয়ে, তুই না ঘুমা, কিন্তু আমাকে অন্তত ঘুমাতে দে। সারাদিন তোর মতো আজাইরা থাকি না, আমি কাজ করতে হয় আমায়, তাই আমার ঘুমানোর খুব দরকার। ঘুমান না, মানা করেছে কি? কিন্তু আমাকে ছাড়েন। দেখ প্রিয়, জ্বালাবি না একদম। এমন করলে কিন্তু আমি যে নিজেকে কন্ট্রোল করে রেখেছি তা ভুলে গিয়ে ওটাই করবো, যা এখন করলে তোর ভালো লাগবে না। তাই চুপচাপ ঘুমা, আর আমাকে ঘুমোতে দে। প্রিয় ভয় পেয়ে গেল একটু, কারণ আয়ন বলেছে এটা তোমার ছেলে না, রাগ উঠলে তা করেই দেখাবে, একদম খাড়তেরা পার্সন। তাই প্রিয় চুপ হয়ে গেল। আয়নকে এই মুহূর্তে না খেপানোই ভালো ওর জন্য। আসমা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে, খুব টেনশনের মধ্যে আছে উনি। কি করবে এখন? একটু আগে নীলিমার মায়ের সাথে কথা বলে জানতে পারলো নীলিমা নাকি বিয়ের কথা জানতে পেরেই নূর ভিলার থেকে রওনা দিয়েছে, যে কোনো সময় মেয়েটি এসে পড়বে। আর আসলেই প্রশ্নের ঝুড়ি ঝুড়ে মারবে আমার দিকে। কি করব, কি বলবো? কেন যে ছেলেকে জোর করলাম? এখন নিজের কপাল নিজেই চাপড়াচ্ছে আসমা বেগম। আয়ন ঘুম থেকে জেগে দেখে প্রিয় বিছানায় নেই, এদিক ওদিক তাকিয়েও পেল না। কোথায় গেল এই মেয়ে? হঠাৎ ওয়াশরুমে দরজা খোলার শব্দে আয়ন সেদিকে তাকালো। প্রিয় মাত্রই সামা নিয়ে বের হলো, মাথার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে রেখেছে। প্রিয়কে দেখে আয়নের মনে হলো সদ্য ফোটা কোনো পদ্ম ফুল, যা ওর জন্যই ফুটে সুয়াস ছড়াচ্ছে আয়নের মনের বাগানে। প্রিয় আয়নকে দেখেও না দেখার ভান করে বারান্দায় চলে গেল। প্রিয়র এই অভিমানের চাউনিটাও আয়নে লাগছে আজ বেশ। প্রিয় মাথা তোয়ালেটা খুলে চুলগুলো ভালো করে ঝেড়ে নিল। হঠাৎ প্রিয়র মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। প্রিয় ঘুরে তাকালে ভূত দেখার মতো চমকে যায়, কারণ সত্যি আয়ন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে প্রিয়কে দেখছে। আপনি এখানে কি করেন? আয়ন কিছু না বলে প্রিয়র দিকে আগাতে লাগলো। আয়নের আগানো দেখে প্রিয় পিছনে যেতে নিলে বারান্দার গ্রিলের সাথে বাধা খায়। আয়ন প্রিয় দুপাশে হাত রেখে প্রিয় দিকে ঝুঁকে প্রিয়র ভেজা চুলের মিষ্টি ঘ্রাণটা নিতে লাগলো। আবেশে প্রিয় চোখ দুটো বন্ধ করে ফেললো। কেন জানি আয়ন এখন কাছে আসলে প্রিয় শরীরে আলাদা একটা কম্পন হয়, যা আগে কখনো হয়নি। কিন্তু কেন প্রিয় বুঝতে পারছে না। অথচ এই আয়নকে কতবার প্রিয় জড়িয়ে ধরেছে, কতবার পাশাপাশি বসে ঘন্টার পর ঘন্টা গল্প করেছে, আগে হাত ধরে হেঁটেছে। অথচ এখন এই আয়নের স্পর্শেই না চাইতেও কেন জানি পুরো শরীরে শিহরণ জেগে ওঠে। কেন এমন হয় প্রিয় কিছুই বুঝতে পারছে না। প্রিয়র ধ্যান ভাগে আয়নের প্রশ্নে। এত সকাল সকাল উঠে গোসল কেন করছিস?
আমাদের মাঝে কি রাতে গোসল করার মতো কিছু হয়েছে নাকি? প্রিয়কে টোন মারছে আয়ন, একটু জ্বালাবার জন্য। আয়নের এমন প্রশ্নে প্রিয় একটু হকচকিয়ে ওঠে। এটা কেমন কথা? আমি প্রতিদিনই সকালে গোসল করি, এটা আমার অভ্যাস। আয়ন মুচকি হেসে প্রিয়র গালে একটা কিস করে। তাহলে তো আমার চাঁদ কপাল, তোকে প্রতিদিন আদর করতে পারবো, কি বলিস? প্রিয় সাথে সাথে আয়নকে ধাক্কা দিয়ে সরাতে নিলে আয়ন প্রিয়র হাত দুটো পিছনের দিকে বেঁকিয়ে প্রিয়কে নিজের কাছে টেনে আনে। আরেক হাতে প্রিয় চুলগুলো আঁকড়ে ধরে ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। প্রিয় তো অবাকের চরম সীমায়। এই লোক ব্রাশ ছাড়াই তাকে কিস করছে, ছি! প্রিয়র মনে শুধু এই একটি প্রশ্নই বাজছে। আয়ন যখন দেখলো প্রিয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখনই ছেড়ে দিল। প্রিয় ছাড়াবে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অসভ্য লোক, হাত সরুন আমার। সাহস কি করে হলো আমাকে কিস করার? আমি না বলেছি আমার থেকে দূরে থাকতে? তাও আবার আমার কাছে আসছেন কেন? প্রিয়র এমন তেরা কথায় আয়ন একটু চটে গেল। তাই প্রিয় চুলটা আবার আঁকড়ে ধরে আবার সেকেন্ড রাউন্ড শুরু করলো। তবে এবার খুব রুডলি ভাবে কিস করছে। প্রিয় বুঝে গেল সে আয়নকে রাগিয়ে দিয়েছে। প্রিয় তো ভুলে গিয়েছিল আয়ন রাগলে তার উপরেই সব রাগ ছাড়বে। সইতে না পেরে প্রিয় এবার খেয়ে দিয়ে দিল। আয়ন প্রিয়কে ছেড়ে এক ধমক মারলো, দাঁতে দাঁত চেপে বলল, চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি আর বের হতে দেখি তাহলে আদরের ডোজ কিন্তু আরো বাড়িয়ে দেবো। প্রিয় ভয়ে নিজের ঠোঁট কামড়িয়ে ধরল কান্না থামানোর জন্য। আর আয়ন প্রিয়র কাঁধে রাখা তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়নকে ওয়াশরুমে ঢুকতে দেখে প্রিয়র মনের মধ্যে যত গালি আছে সব আয়নকে করতে লাগলো। কিন্তু আফসোস প্রিয়র গালির ভান্ডারে খুব কম সংখ্যক গালি স্টক ছিল। প্রিয় ড্রয়িং রুমে আসমা বেগমের সামনে দাঁড়িয়ে আছে। এই মহিলাটিকে প্রিয় এমনিই ভয় পায়, তার উপর এখন তারই সামনে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা খুবই যন্ত্রণাদায়ক। আসমা বেগম আর চোখে প্রিয়র দিকে একবার তাকালো, আর প্রিয়কে এভাবে দেখেই কিছুটা ভরকে যায় উনি। এসব কি পড়েছো তুমি? আসমা বেগমের কথা শুনে প্রিয় নিচে থেকে একবার তাকালো। কালো রঙের একটা থ্রি পিস পরে আছে প্রিয়। মনে মনে ভাবছে সব তো ঠিকই আছে তাহলে। আসমা বেগম প্রিয়র সামনে এসে, বাড়ির বউ তুমি, তা আবার যার তার না, আয়ন মেহবুবের। মানে বোঝো এটার? সোসাইটিতে ওর একটা নাম ধাম আছে। আমি চাই না তোমার কারণে তা নষ্ট হোক। স্বামীর সম্মানের দিকেও তোমার খেয়াল রাখতে হবে। আর তুমি বিয়ের পরের দিনই কালো পোশাক পরে এভাবে ঘুরছো, দেখে তো মনে হচ্ছে শোক পালন করছো। প্রিয় নিশ্চুপ। আগে কিভাবে চলেছো সেটা এখন আর দেখার বিষয় না। এখন এই বাড়িতে থাকতে হলে তোমাকে এই বাড়ির কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। তোমার তো আবার আদেশ নিষেধে অ্যালার্জি আছে। যেটা তোমাকে মানা করা হয় ওটাই ভালোভাবে করতে পারো। আল্লাহ জানে কি দেখে আমার ছেলে তোমার এত দিওয়ানা হয়েছে। আসমা বেগম দীর্ঘ একটা শ্বাস ছেড়ে, যাই হোক, এসব বলে এখন আর লাভ নেই। আমি কি বলেছি নিশ্চয়ই মগজে ঢুকিয়ে নিয়েছো। দ্বিতীয়বার আর যাতে আমার বলতে না হয়, মনে রাখবে। প্রিয় শুধু মাথা নাড়ে। মায়াকে ড্রয়িং রুমে আসতে দেখে আসমা বেগম মায়াকে বলল, মায়া, তুই ওকে নিয়ে গিয়ে একটা শাড়ি পরিয়ে আমার ঘরে নিয়ে আয় তো। মায়ের কথা মতো মায়া প্রিয়কে নিচের ঘরে নিয়ে একটা জাম কালারের শাড়ি পরিয়ে আসমা বেগমের রুমে নিয়ে গেল। আসমা খাটের উপরে বসেছিল, হাতে একটা বাক্স নিয়ে। প্রিয়কে আসতে দেখে নিজের কাছে বসতে বলল। প্রিয় ভদ্র মেয়ের মতো আসমা বেগমের কাছে এসে বসলো। বক্স থেকে একজোড়া স্বর্ণের চুড়ি, চেইন, কানের দুল বের করে পরিয়ে দেয় প্রিয়কে। প্রিয় বেচারি তো শকড তার ফুপুর এমন রূপ দেখে, কারণ প্রিয়র এই বাসায় আসাও যে পছন্দ করতো না, আর সেই প্রিয়কে এইসব দিচ্ছে। এসব খুলবে না। এই বাড়ির বউ এমন ফকুড়ির মতো ঘুরলে মান সম্মান সব শেষ হয়ে যাবে আমাদের। আমাদের একটা স্ট্যাটাস আছে তো, তোমাকেও এখন সেটা মেনটেন করে চলতে হবে, বুঝলে? প্রিয় এবারও কিছুই বলল না, শুধু মাথা নাড়ালো। হঠাৎ ড্রয়িং রুম থেকে চিল্লাচিল্লি শব্দ শুনতে পেল ওরা। আসমা বেগমের বুঝতে কষ্ট হলো না কে চিৎকার করছে, তাই দ্রুত বাইরে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। আয়ন, আন্টি কোথায় তোমরা? আন্টি! আসমা বেগম নীলিমাকে দেখে জড়িয়ে ধরতে নিল, কিন্তু নীলিমা সরে দাঁড়ালো। স্টপ আন্টি, এসব ঢং এখন আর করতে হবে না। আয়ন কোথায়? ওকে ডাকুন। ও কিভাবে পারলো আমার সাথে এমন করতে? আই সয়ার আন্টি, এর পরিণাম কিন্তু ভালো হবে না। প্রিয় ও মায়াও ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। প্রিয় মেয়েটির দিকে তাকিয়ে দেখছে, কারণ নীলিমা দেখতে কম সুন্দর না, যেমন সুন্দর তেমন তার অ্যাটিটিউড। অয়নদার সাথে একদম পারফেক্ট মানাতো। এত সুন্দর হুড়পড়ি ছেড়ে আমার মতো কামের বেটিকে কেন যে পছন্দ করে আমি এটাই বুঝি না। হিসেব করে দেখতে গেলে আমি অয়নদার কোনো দিক দিয়েই অযোগ্য না। নীলিমার চোখ গেল মায়ের সাথে দাঁড়িয়ে থাকা প্রিয়র দিকে। প্রিয়কে প্রথম দেখাতেই নীলিমা চিনে ফেললো। হে ইউ, তুমি? প্রিয় বিস্ময়ের চোখে চেয়ে বলল, আমি।
ইয়া, তুমি তুমি নিশ্চয় প্রিয়। প্রিয়কে খুঁটিয়ে রেখে নিল একবার নীলিমা। প্রিয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ও, তাহলে তোমার জন্য আয়ন আমাকে রিজেক্ট করছে। আমি তো ভেবেছিলাম আয়নের পছন্দ অত্যন্ত হাই ক্লাস হবে, কিন্তু তোমাকে তো এই বাড়ির কাজে। নীলিমা স্টপ। আর বলতে দিল না মায়া। কি বলছো এসব? আর ইউ লস্ট অফ ইওর মাইন্ড? আয়ন জানতে পারলে জানো কি হবে? জানার জন্য আপনার ভাইকে তো আমার সামনে আসতে হবে, বাট এখনো দেখতে পেলাম না কোথায় লুকিয়ে আছে। লুকিয়ে লুকিয়ে কিছু করার স্বভাব নেই আয়নের নীলিমা। আয়ন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছে, কি সমস্যা নীলিমা? সকাল সকাল বাড়িতে এসে এমন চিৎকার শুরু করেছো কেন? এনি প্রবলেম? বাই দ্য ওয়ে, তোমার মিটিং কেমন হলো? আই হোপ তোমাকে ভরসা করে মিটিং এ পাঠানোর কিছু সুফল পাবো আমরা। তুমি কি বলো? আয়ন, কথা ঘুরাবার চেষ্টা করবে না। তুমি আমার সাথে এমন কিভাবে করলে? আমার সাথে এঙ্গেজমেন্ট করে তুমি অবশেষে এই মেয়েটিকে বিয়ে করলে। এটা সম্পূর্ণ চিটারি করা হলো আমার সাথে। আয়ন মুচকি হেসে দেখে নীলিমা, আমি তোমাকে কুয়োতে ঝাঁপ দিতে বলিনি। মানা করা সত্ত্বেও তুমি নিজেই ঝাঁপ দিয়েছো। এখন নিজের কর্মের ফল তুমি নিজেই পাবে। এটা আমার কি করার আছে বলো? তুমি শুরু থেকে জানতে আমি প্রিয়কে ভালোবাসি, তবুও আমার সাথে এঙ্গেজমেন্ট করার জন্য পাগল হয়ে গিয়েছো। আমি যখন তোমার আর আমার মায়ের জন্য সে নাটকটা করতে বাধ্য হয়েছি, আমাদের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা কখনোই ছিল না। তাই এখানে সিন ক্রিয়েট না করে বাসায় যাও, রেস্ট নাও, কাল অফিসে কথা হবে। নীলিমা জানে আয়নের সাথে পারবে না, তাই আসমা বেগমকে গিয়ে ধরলো। কি হলো আন্টি? এখন কি মুখে খই ভরে রেখেছেন? কিছু বলছেন না কেন? আপনি আমাকে কথা দিয়েছিলেন আয়নের বউ আমিই হব, কিন্তু আজ দেখি আপনি কিছুই বলতেছেন না কেন? দেখো মা, আমি মানছি সব দোষ আমার, কিন্তু বিয়ে যখন হয়ে গিয়েছে তখন আর কি করার আছে বলো? সংসার আয়ন করবে, ও যখন খুশি, আমার কিছুই করার নেই। নীলিমা, তুমিও মেনে নাও, আমরা সবাই বিয়েটা মেনে নিয়েছি। বাহ, আপনি দেখি অনেক ফাস্ট, মুহূর্তেই রং বদলিয়ে ফেললেন। নীলিমা প্রিয় থেকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রগের সেখান থেকে চলে গেল। প্রিয় রুমে বসে সে কখন ধরে কিছু একটা নিয়ে ভাবছে, আর আয়নও তখন কিছু জরুরি ফাইল নিতে আসে রুমে। প্রিয়কে এভাবে চিন্তায় মগ্ন দেখে আয়নও ভাবতে লাগলো, এখন না জানি কি শয়তানি বুদ্ধি আঁকছে এই মেয়ে, আল্লাহ ভালো জানে। ফাইলগুলো ব্যাগে ভরতে ভরতে প্রিয়কে উদ্দেশ্য করে বলে, আমি অফিসে যাচ্ছি প্রিয়, তুই প্লিজ ভালো মতো থাকিস, আর উল্টো পাল্টা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিস। আমি জানি তোর মাথায় সব আজগুবি চিন্তা ছাড়া কিছুই আসে না। প্রিয় আয়নের কথা জবাব না দিয়ে উল্টো আয়নকে প্রশ্ন করলো, নীলিমা মেয়েটা অনেক সুন্দর, একদম দেখতে হিরোইনদের মতো। তুমি ওকে বিয়ে করলেই তো পারতে, তোমার সাথে খুব মানাতো অয়নদা। আয়ন এতক্ষণ দাঁড়িয়ে প্রিয়র কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। এবার প্রিয় সামনে এসে দু হাতে প্রিয়র মুখটা ধরে বলল, ওকে কিভাবে বিয়ে করি বলতো? মন তো আমি তোকে দিয়ে দিয়েছি, আর মন ছাড়া মানুষের দেহের তো কোনো মূল্য নেই। আমার সারা বেলা যখন তোকে নিয়ে, তখন আমার অবেলার সাথে আমি নীলিমাকে কিভাবে বানাবো? আমার কথাগুলো তুই আজ বুঝবি না, হয়তো আমার কোনো কথাই তোর এখন ভালো লাগবে না, কিন্তু আমার বিশ্বাস একদিন তুইও আমাকে ভালোবাসবি, আমার থেকেও বেশি। আয়ন প্রিয়র কপালে একটা চুমু দিয়ে চলে গেল। আর প্রিয় এখনো আগের মতোই বসে আছে। আমি তোমার সাথে থাকতে চাই না অয়নদা। কেন আমাকে সম্পর্ক নামক এই মিথ্যে বেড়াজালে আটকে রেখেছো? কি আর চাই তোমার? এবার তো অন্তত আমাকে মুক্তি দাও। তোমার ছায়াও এখন অসহ্য লাগে আমার। এটা কি তুমি বোঝো না? প্রিয়, আয়ন চিৎকার করে, চিৎকার করে লাভ নেই অয়নদা, আমি সত্য বলছি। জোর করে তুমি আমাকে কতদিন এভাবে আটকে রাখবে? হাঁটার চেষ্টা করলেও আমার মনটা পাবে না, কারণ মনটা তো অন্য কারোর হয়ে গিয়েছে কত আগে। আর তুমি সেটা খুব ভালো করেই জানো। আমি এই জীবনে শুধু একজনকেই ভালোবেসেছি, আর তাকেই ভালোবেসে যাব। তুমি আমাকে কখনোই পাবে না অয়নদা, কখনো না। এবার আর আয়ন নিজেকে কন্ট্রোল করতে পারলো না। ও সে একটা থাপ্পড় মারলো প্রিয়কে, আর প্রিয় গিয়ে ছিটকে পড়লো বিছানায়। আয়নের রাগ এখনো কমেনি, তাই প্রিয়র চুলের মুঠি ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে, দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে, তুই চাস বা না চাস, থাকতে তোকে আমার সাথেই হবে। আমার থেকে মুক্তি চাইলে আগে আমাকে মেরে তারপরে চলে যেতে পারবি। যেদিন নিজ হাতে আমাকে মারতে পারবি, সেদিন আমি তোকে মুক্ত করে দেবো চিরতরে। এই কথা বলেই আয়ন প্রিয়কে ছেড়ে বের হয়ে গেল রুম থেকে। আর প্রিয় বেচারে মাটিতে বসে পড়লো, নিজে দু হাঁটু ভাঁজ করে মাথাটা রেখে হাও মাও করে কান্না করতে লাগলো। কেন কেন এমন করলে আমার সাথে রোহন? কেন আমাকে ছেড়ে গেলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তাও আবার মন থেকে। তাহলে কেন চলে গেলে?
তুমি তো আমাকে ছেড়ে ভালোই আছো। আমি আমি কেন পারছি না ভালো থাকতে? তোমার স্মৃতিগুলো আমাকে ভালো থাকতে দেয় না রোহন, আমাকে ভীষণ ভাবে পোড়ায়। আমার কি দোষ ছিল? আমি যে আর পারছি না, না পারছি তোমাকে ভুলতে, না পারছি অয়নদাকে আপন করে নিতে। আমি কি করব? কথাগুলো বলে প্রিয় আবার কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ আগের কথা, প্রিয়কে তার শাশুড়ি ডেকে আজকে রান্নার দায়িত্ব দিয়ে দিল। প্রিয় জানতো এমনই হবে। শাশুড়ি বলে কথা, প্রিয়কে জব্দ করার জন্য যে ভালো মানুষের মুখোশটা পড়ে আছে এখন, তা খুব ভালো করেই জানা প্রিয়। তাইও কিছু না বলে চুপচাপ রান্নাঘরে চলে গেল। কারণ শুধু শুধু শাশুড়ির সাথে ভেজাল করে লাভ নেই। এই মহিলা এমনি ডেঞ্জারাস। রান্না জানে বলে প্রিয় রান্না করতে তেমন অসুবিধা হলো না। সাথে নাদিয়া খালাও অবশ্য সাহায্য করেছে। প্রিয় রান্নাঘরের সব কাজ শেষ করে শাশুড়িকে বলার জন্য যেই না ড্রয়িং রুমে থেকে পা বাড়ালো, টিভিতে কাউকে দেখে চমকে গেল। এ তো রোহান, জনপ্রিয় গায়ক রোহান, যে খুব অল্প সময় নিজের গানের মাধ্যমে সুনাম অর্জন করেছে। তাকেই টিভিতে দেখতে পেল প্রিয়। নতুন গায়কদের মধ্যে জনপ্রিয়তার তালিকায় রোহানের নামটিও আছে। তাই আজ টিভিতে রোহানের একটা ইন্টারভিউ চলছে, আর সেখানে রোহান তার অনুপ্রেরণার জন্য একজন মেয়েকে ধন্যবাদ দিয়েছে। মেয়েটি আর কেউ না, ওরই ফিয়ন্সে নরিন। প্রিয় চোখ দিয়ে কেন জানি জল পড়ছে। কিন্তু কেন? এতদিন পর চেনা মুখটি দেখার কারণে, নাকি প্রিয় মানুষটির মুখে অন্য কারো নাম শুনবার কারণে? প্রিয় জানা নেই। তবে প্রিয় তো কাঁদছে না। তাহলে যে মানুষটিকে প্রিয় এই 2 বছর হন্যে হয়ে খুঁজেছে, সে মানুষটি এখন অন্য কারো। প্রিয় কিছু না বলে উপরে নিজের রুমে চলে গেল। ক্লান্ত লাগছে শরীরটা কেন জানি। তাই চুপচাপ বিছানায় শুয়ে মনে করতে লাগলো রোহানের সাথে প্রথম দেখা যেদিন হয়েছিল প্রিয়র। ওই সময় আয়নকে বিজনেসের কাজে কয়েক মাসের জন্য ইতালিতে যেতে হয়েছিল। তাই প্রিয় নিজের স্বাধীন মতো চলতে থাকে। আয়ন না থাকলে প্রিয়কে আটকে রাখার সাহস আছে কার? কলেজ ফ্রেন্ডদের সাথে আড্ডা, এসবে প্রিয়র ভালোই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন রাতের বেলা প্রিয় মাত্র ডিনার শেষ করে নিচে রুমে থেকে পা বাড়ালো। আর তখনই কারো গিটারের টুনটুন শব্দের সাথে গানও ভেসে আসলো কানে। কৌতূহলবশত প্রিয় শব্দের উৎস খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়। কিন্তু ছাদে কাউকে দেখতে না পেয়ে চলে আসতে নিলেই আবার কানে সেই সুর ভেসে আসে। কোনো ছেলের গলা, তবে খুব দারুণ আর ভালো রেঞ্জ এবং লাউড আছে ভয়েসে। কিন্তু কে? প্রিয় চারপাশে খুঁজতে গিয়ে পাশের ছাদে একজনকে দেখতে পেল। অন্ধকারে ছাদের আবছা আলোয় প্রিয় ছেলেটির মুখ দেখতে পেল না সেদিন। আর ছেলেটিও প্রিয়কে দেখতে পায়নি, কারণ ছেলেটি প্রিয় দিকে পিঠ করে বসেছিল। সেদিন ছেলেটির গানে প্রিয় হারিয়ে গিয়েছিল কোথাও। এত মিষ্টি কণ্ঠ মনে হয় না এর আগে প্রিয় কোথাও শুনেছে। কেমন ঘোর লাগা কণ্ঠ তার। কিন্তু ছেলেটির গান থেমে গেল তার মোবাইল বেজে ওঠায়। আর প্রিয় সম্বিত ফিরে পেল। প্রিয় কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি গিটার হাতে নিয়ে ছাদ থেকে চলে গেল। প্রিয় সেদিনের মতো নিজের রুমে এসে ভাবতে লাগলো, কে এই ছেলে? আগে কখনো এই এলাকায় দেখেছি বলে তো মনে হয় না। আর কি মিষ্টি তার গানের গলা, শুনলেই কেমন হারিয়ে যেতে মন চায়। সেদিনের পর থেকে প্রতিদিন ছেলেটির গান শুনতে প্রিয় চুপি চুপি ছাদে যেত। আর আড়ালে দাঁড়িয়ে গান শুনে মুগ্ধ হয়ে চোখ বন্ধ করে গানের প্রতিটি কলি অনুভব করত। এভাবে বেশ চলছিল। তবে একদিন ছাদে এসে প্রিয় কিছুটা অবাক হলো, কারণ আর ছেলেটি আসেনি গান গাইতে। নিরাশ হয়ে প্রিয় চলে যেতে নিলে কারো ডাকে প্রিয় থমকে দাঁড়ায়। পেছনে ঘুরেই প্রিয় কিছুটা চমকে যায়, কারণ ওর সামনে এমনকি ওর বাসার ছাদেই দাঁড়িয়ে আছে ওই ছেলেটি। ছেলেটির মাঝে ক্রাশ করার মতো তেমন কিছু না থাকলেও প্রিয় ক্রাশ না খেয়ে পারল না। ছিমছাম বডি, কিন্তু ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা তার সুরের মতোই মিষ্টি। শ্যামলা মুখখানিতে হালকা ছাপ দাড়িতে ছেলেটিকে বেশ মানিয়েছে। প্রিয়র কাছে ছেলেটিকে কেন জানি চকলেট বয় মনে হলো, কিউট টাইপের। প্রিয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটি প্রিয়র মুখের কাছে এসে তুড়ি বাজালে প্রিয় সম্বিত ফিরে পায়। আর নিচের এমন বেকুবের মতো কাজকর্মের জন্য নিজেই লজ্জিত হয়। উফ, প্রিয়, এভাবে কেউ তাকিয়ে থাকে? ছেলেটি মনে মনে কি ভাববে তোর সম্পর্কে? প্রিয় নিজেকেই প্রশ্ন করতে থাকে। আর তখনই ছেলেটির প্রশ্নে আবার প্রিয় সামনে তাকালো। আজ গান শুনবো না। আপনি জানেন কি করে আমি আপনার গান শুনতে আসি? ছেলেটি চোখের সামনে আসা চুলগুলো আঙুল দিয়ে আঁচড়িয়ে সরিয়ে দিল। এরপর মুচকি হেসে, তুমি চুপি চুপি আসলে কি হবে? তোমার হাতের ওই চুরির শব্দ কিন্তু আমাকে প্রতিনিয়ত জানান দিত তোমার আসার কথা। প্রিয় আবারও নিজের বোকামের জন্য লজ্জা পেল। আসলেই তো, এটা তো কখনো খেয়ালই করিনি আমি। ছেলেটি ঠোঁটের কোণে একটু দুষ্টু হাসি এনে আবার বলা শুরু করলো, এত লজ্জা পেলে গলে যাবে তো। তখন আবার তোমাকে কঠিন করতে বরফ লাগবে। আমি কিন্তু বরফ না, তাই তোমাকে জমাতে পারবো না। প্রিয়র এখন একটু রাগ হলো। একে তো একজন অপরিচিত মেয়েকে প্রথম দেখায় তুমি বলে সম্বোধন করছে,
তার উপরে ইচ্ছে করে আজগবি কথা বলে লজ্জায় ফেলার চেষ্টা করছে। এটা কেমন আচরণ? কি হলো? কি চিন্তা করছো? নিশ্চয়ই আমাকে নিয়ে। বাই দ্য ওয়ে, আমি রোহান। প্রিয় একটু রেগে, আমি কি জানতে চেয়েছি আপনি কে? আর আমার কি কোনো কাজ নেই আপনাকে নিয়ে চিন্তা করবো? যত সব। প্রিয় চলে যেতে নিলে রোহন প্রিয়র নাম ধরে ডাক দেয়। প্রিয় তখনই থমকে দাঁড়ায়। কি হলো এটা? এই বেটা আমার নাম জানলো কি করে? প্রিয় তড়িৎ গতিতে রোহনের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি আমার নাম জানলেন কি করে? আর মানে আমাকে ফোনও করেছিলেন আপনি, কি হলো? এখন চুপ কেন? জবাব দিন। রোহন এবার যা বললো, প্রিয় মনে হয় 420 ভোল্টেজের ঝাটকা খেলো। ওকে, তোমার সব কথার জবাব পাবে। তার আগে আমাকে তুমি আই লাভ ইউ বলো। কি? কি না, আই লাভ ইউ বলো। প্রিয় একদম উত্তেজিত হয়। এই আপনার মাথা ঠিক আছে তো? কোন পাগলাগারদ থেকে উঠে এসেছেন? ঠিকানা বলেন, টিকিট কেটে দিই সেখানকার এক্ষুনি। এই মেয়ে, আমাকে দেখে কি তোমার পাগল মনে হচ্ছে? পাগলই তো। পাগল না হলে একটা অচেনা মেয়েকে প্রথম দেখেই কেউ আই লাভ ইউ বলতে পারে? রোহন একটু রেগে, চুপ। তুমি হয়তো আমাকে প্রথম দেখছো, কিন্তু আমি তো তোমাকে অনেক আগে থেকেই চিনি, আর তোমার সম্পর্কে অনেক কিছুও জানি। মানে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।